প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের আজকের সমুখে শান্তি পাড়াবার অনুষ্ঠানের ৫৩তম পর্ব। এ পর্বে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি, সম্পাদক, প্রকাশক মনিরুল মনির। মনির, স্যালুট, শুভেচ্ছা। ভালো আছেন? হ্যাঁ, আছি। মনির তিনি মূলত চট্টগ্রামে থেকে কাজ করেন। চট্টগ্রামেই তার নিবাস। আমাদের আসলে বাংলাদেশের মুষ্টিমেয় কয়েকজন মানুষ, গুণী মানুষ, যারা পাবলিকেশন, লেখালেখি, লেখাপড়া, সম্পাদনা এসবের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে মনির অন্যতম। এবং দীর্ঘদিন থেকে তিনি কাজ করছেন, দীর্ঘ সময় তার কাজের ব্যাপ্তি। আসলে আমাদের দেশে এ ধরনের মানুষের খোঁজ খবর, অনুসন্ধান সাধারণত আমরা দেখি যে তেমন এসব ব্যাপারে আগ্রহ কমই দেখা যায়। শিক্ষিত মহলে, বিদ্বজ্জন, তাদের যে সমস্ত ক্ষেত্র আছে সেখানে আমরা দেখি যে এসব বিষয় নিয়ে তেমন হিসেব নিকাশ কিংবা ভালো মন্দের তেমন একটা করা হয় না। কিন্তু এই সমস্ত তোয়াক্কা না করে মনির দীর্ঘ সময় ধরে তার কাজের জগতে নিবিষ্টভাবে নিজেকে নিবেদন রেখেছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী অঞ্চলে অনেকেই যুক্ত আছেন, যুক্ত হয়েছেন। আমরা সবাইকে আজকের এই অনুষ্ঠানে শুভেচ্ছা, স্বাগত জানাই। আমরা জানি যে দেশব্যাপী বাংলাদেশের একটা এখন বলা যায় একটু অস্থির অবস্থা চলছে। এখন নির্বাচনমুখী অনেকেই, এবং অনেকেই ভাবছে দেশের রাজনৈতিক দিকটা নিয়েই অনেকের চিন্তা হচ্ছে। কিন্তু আমাদের অন্যান্য কাজকর্ম নিশ্চয়ই থেমে নেই। সবাই নিজ নিজ মতো নিজের কাজ, নিজের ক্ষেত্র, নিজের অবস্থা, নিজের যে পরিমণ্ডল সেটি থেকে কাজ করছেন। ঠিক একইভাবে মনিরুল মনির, তিনিও তার কাজের মধ্যে নিবেদিত এবং নিয়োজিত। আমরা তার প্রচুর ব্যস্ততার মধ্যে একটু সময় ধার করে নিয়েছি আমাদের এই অনুষ্ঠানের জন্য। তিনি সম্মতি দিয়েছেন, সেই সম্মতির সূত্রেই আমরা আজকে এখানে দর্শক, পাঠক, শ্রোতাদের সামনে, অগণিত দর্শক, পাঠক, শ্রোতা দুই বাংলায়, এবং আমাদের বঙ্গীয় অঞ্চলে যে শিল্প সাহিত্যের কাজকর্ম সেখানে মনির অনেক সুপরিচিত ব্যক্তি। আমরা তাকে পেয়ে অত্যন্ত ধন্য, আনন্দিত এবং কৃতজ্ঞ। আমরা তাকে ভালোবাসা জানাই এবং অভিনন্দিত করি এরকম একটি অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। মনিরুল মনিরের জন্ম আমরা দেখতে পাচ্ছি ২রা সেপ্টেম্বর ১৯৭৬। তিনি এই সালটাই ব্যবহার করেন এবং এটাই তার জন্মদিন। এবং বয়স যেমনই হোক, আমরা দেখতে পাচ্ছি খুব অল্প বয়সের মধ্যেই তিনি অনেক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন এবং নিজেকে যুক্ত করেছেন। তার কবিতার বই আছে ৩টি। কার্যত তিনি কবি। কবিতার বই ঘরবদলের মানচিত্র, এটি বেরোয় ২০০৭ সালে। ২০০৭ সালে বের হলেও তার কাব্য ভুবনে যে চর্চা কিংবা যে কবিতার চর্চা সেটি একটা দীর্ঘ যাত্রার মধ্যেই তিনি আছেন, থেকেছেন। তারপরে ২০০৭ সালে তার বইটা বেরিয়েছে। ক্রিয়েটিভ মানুষ হিসেবে আসলে কাব্যের ভুবনের চর্চা করতে করতেই দ্বিতীয় কাব্যগ্রন্থ বেরিয়ে যায়, শব্দের অনন্ত অন্তর। চমৎকার একটি নাম। এবং তার ৩টি কাব্যগ্রন্থের মধ্যে আমার যেটুকু পাঠ আছে তাতে মনে হয়েছে শব্দের অনন্ত অন্তর, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। একটু আলাদা ধরনের বই এবং আলাদা বিষয়বস্তু। এর আঙ্গিক,
এর বিষয় নির্বাচন, বলার ভঙ্গি একটু আলাদাই মনে হয়েছে আমার কাছে। শব্দের অনন্ত অন্তর। নামটার মধ্যেও আমরা একটু ইমেজের ছাপ পাচ্ছি। আর শেষ কাব্যগ্রন্থ ২০১৪ তে বেরিয়েছে 'নোঙরের মাতাল দরজা'। 'নোঙরের মাতাল দরজা' এটি ২০১৪ সালে বের হয়। তার নিজের যে পাবলিকেশন হাউস খড়িমাটির সেখান থেকে বেরোয়। তারপর তিনি দীর্ঘদিন আসলে লিখছেন কবিতা বিভিন্ন লিটল ম্যাগই তার ধ্যান, জ্ঞান, আরাধনা এবং লিটল ম্যাগই তিনি কবিতা লিখেছেন, কবিতার চর্চা করেছেন এবং এই কবিতা লিখতে, লিখতেই একসময় তার আসলে আমাদের বাংলা ভাষা, বাঙালিত্ব, বাংলাদেশ, বাংলাদেশ পন্থা, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বিচিত্র বিষয়ে তার এক ধরনের প্যাশন, ড্রিম তৈরি হতে থাকে। ফলে তিনি নিজে লিটল ম্যাগ করা শুরু করেন। লিটল ম্যাগ থেকে লিটল ম্যাগের যে পাবলিকেশন হাউস সেটাতে যান চলে এবং সে হাউজে আমরা যে তথ্য পাই সেই তথ্য দেখা যাচ্ছে কবিতা, গল্প এই এবং কাব্যগ্রন্থ, বিতর্ক, নিবন্ধ, প্রবন্ধ মিলে তার শপাঁচেক বই বেরিয়েছে তার পাবলিকেশন হাউস থেকে। এবং আমি স্বচক্ষে দেখেছি তার গ্রন্থ নির্বাচন এবং গ্রন্থের যে বিপণন, প্রকাশনা শিল্প সেখানে তিনি একটা দুর্দান্ত হাউস চট্টগ্রাম শহরে খুলে বসেছেন এবং সেখানে দিন-রাত কাজ করেন তিনি। এটা আমার স্বচক্ষে দেখা এবং পাশাপাশি খড়িমাটি নামক যে লিটল ম্যাগ আমরা যে কারণে আমাদের সাথে তার একটা যোগাযোগটা আরো ঘনিষ্ঠ। ২ বাংলাতেই খড়িমাটি নিয়ে তিনি গেছেন এবং খড়িমাটির অনেক দর্শক, পাঠক, শ্রোতা আছেন এবং খড়িমাটির নান্দনিক অনেকগুলো সংখ্যা বেরিয়েছে এবং সেখানে বিষ্ণু দে, সঞ্জয় ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায়, বিনয় মজুমদার, শামসুর রহমান থেকে শুরু করে জিলুর রহমান, ভাগ্যধন বড়ুয়া কিংবা অভিক ওসমান সহ শহীদ কাদিরিয়া, আসাদ মান্নান, সুমন প্রবাহন, সিদ্দিক আহমেদ এই সমস্ত কুড়োপত্র তার খড়িমাটি থেকে বেরিয়েছে এবং এগুলো কিন্তু আসলে নবীন প্রবীণ, নতুন পুরাতন নানা ধরনের বিষয়ে তিনি কুড়োপত্র করেছেন এবং এই কুড়োপত্রগুলোর ক্ষেত্রে আমরা দেখি এক ধরনের তার দায়িত্ববোধ কাজ করেছে। শুধু লেখককে পাঠকের সামনে নিয়ে যাওয়া সেটিই নয়, লেখকের প্রতি একজন লেখকের যে দায়বোধ সেটিও আমরা তার এই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে দেখতে পাই। সেখানে যেমন আমরা যদি বলি শামসুর রহমানের মতো লেখকও বিষয়বস্তু হয়েছে, সেখানে আব্দুল মান্নান সৈয়দও বিষয়বস্তু হয়েছে, আবার একই সাথে অভিক ওসমান সেও বিষয়বস্তু হয়েছে এবং জিলুর রহমান তিনিও বিষয়বস্তু হয়েছেন। আবার সঞ্জয় ভট্টাচার্য বিষয়বস্তু হয়েছে। সুতরাং এই যে একটা দুর্দান্ত একটা ব্যাপার তার ভাবনা চিন্তার মধ্যে বিরামহীন যে পথ চলা, এই পথ চলার ক্ষেত্রে তিনি তুলে এনেছেন, ছেনে নিয়েছেন এই সমস্ত লেখকদের, যে সমস্ত লেখকরা তার খড়িমাটি পত্রিকায় এক ধরনের উজ্জ্বল পাতা অধিকার করে আছে এবং যেটা আমাদের জন্য গর্বের এবং অহংকারের এবং সেগুলো থেকে আমরা কিছু তথ্য উপাত্ত পেতে পারি। তো আজকে আমরা আসলে এই বিস্তর মাল্টিমিডিয়া আমি বলবো যে বহুমাত্রিক একজন মানুষ আমরা তাকে পেয়েছি। তার কাছ থেকে আমরা শুনবো সব। আমার একটু ভূমিকাটা হয়তো বড় হয়ে গেল। আসলে তার স্পেসও অনেক বড়। কাজের ক্ষেত্রেও যেহেতু বড় সেজন্য একটু বেশি, বেশি বলতে হলো। তার নানামুখী কাজ। আমরা তার মুখ থেকে সেটা শুনবো। আমি তার কাছে যাচ্ছি চলে। মনিরুল মনির, কবি, সম্পাদক, পাবলিকেশন হাউজের দ্রষ্টা এবং এ প্রজন্মের বিশেষ করে তরুণ প্রজন্মের নিকট তিনি একজন আইকন তুল্য মানুষ। তার তরুণ লেখকদেরও বই পুস্তক বা গল্পের বই বা কাব্যগ্রন্থ কিংবা লিটল ম্যাগের তিনি এক ধরনের সম্পর্ক, সাপোর্ট, সমর্থন দিয়ে থাকেন। সবকিছু মিলে আমরা একজন নান্দনিক শৈল্পিক মানুষ মনিরুল মনির। আমরা তাকে আজকের এই অনুষ্ঠানে ৫৩তম যে পর্ব সম্মুখে শান্তি পাড়াবার অনুষ্ঠানে স্বাগত জানাই।
তার প্রতি আমাদের শুভেচ্ছা, আনন্দ এবং ভালোবাসা। শুরুতেই আমরা তার আসলে সৃষ্টিশীল দিকে আগে যেতে চাই, বিশেষ করে কাব্য কবিতার অঙ্গনে। আমি যেটা বললাম, শব্দের অনন্ত অন্তর, দুর্দান্ত একটা কবিতার বই। এই কবিতাগুলো চমৎকার কবিতা, কিছু কিছু বই আছে। বিশেষ করে তিনি এখানে একটা কবিতার বই, কবিতা যেন মানে উত্তেজনা তৈরি করবে না, এরকম একটা নাম বোধহয় আছে দ্বিতীয় কাব্যগ্রন্থের মধ্যে। এই যে নামগুলোর মধ্যে একটা গাদ্যিক গদ্যময় একটা ব্যাপার আছে, এবং সে গদ্যটাকেও তিনি পোয়েটিক একটা ভ্যালুজ দেওয়ার চেষ্টা করেছেন দ্বিতীয় কাব্যগ্রন্থের মধ্যে। আর শুরুতে যে কবিতার বইটা ঘর বদলের মানচিত্র, সেখানে একটু আমার কাছে মনে হয়েছে একটু লিকুইডিটি আছে, এবং সেটা বোঝা যায় অনেকগুলো, কিন্তু সেখানে মাটি, মানুষ, কৃষক, তার একটা ঘ্রাণ পাওয়া যায় সে কবিতার বইয়ের মধ্যে। সেটাও আমার মনে হয় যে তার যেহেতু ছোট সময়ের একটা লেখা, বয়সের একটা ব্যাপার তো থাকেই, একটা অভিজ্ঞতা, বুদ্ধির দীপ্তি, এ সমস্ত বিষয় মিলে শুরুর কবিতাগুলোটার মধ্যে তার একটা থ্রেশহোল্ড ছিল, তার একটা ওপেনিং ছিল। সেই ওপেনিংটাও আমরা অবশ্যই শ্রদ্ধা জানাবো সেটার মধ্যেও। কিন্তু দ্বিতীয় কাব্যগ্রন্থে আমি খুব ম্যাচুরিটি, এটা ব্যক্তিগত অভিমত, অনেকের কাছে হয়তো অন্যরকমও মনে হতে পারে। আপনাদের সবাইকে ভালোবাসার শ্রদ্ধা জানাই। আমি শুরুতেই মনিরকে একটু জিজ্ঞেস করতে চাই, মনির, আপনার লেখালেখির এখনকার খবর একটু বলবেন? আমরা তো 2014 সালে একটা কাব্যগ্রন্থ দেখেছি, নোঙরের মাতাল দরজা। তারপর তো আর লেখা হয়নি মনে হয়, না বই পুস্তক বের হয়নি, নাকি কেন, কি বই ব্যাপার? হয়নি, আচ্ছা, বই আচ্ছা, হয়নি, লিখছি, লেখালেখি চলছে। হ্যাঁ, লিখছি, বই হয়নি আসলে। আপনি যেটা একটু আগে ইঙ্গিত করলেন সেটা মানে আমাকে যারা পড়েছে তাদের মধ্যে এটা অনেকাংশেই পরিষ্কার যে আমার প্রথম কাব্যগ্রন্থটি, এবং প্রথম কাব্যগ্রন্থটি ঘর বদলের মানচিত্র নিয়ে আমাদের কবিদের মধ্যে যারা ভালো কবিতা বুঝেন তারা আমাকে এক প্রকার নিরুৎসাহিত করেছিল যে তুমি কবিতায় কেন এরকম, তুমি এত কাজ করো, এত ভালো বলো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমি আসলে কবিতায় অনেকাংশেই দুর্বল ছিলাম, এবং এখনো আছি, এখনো যে কাটিয়ে উঠছি তাই না। পরের বইগুলো আমার ঠিক তারই ধারাবাহিকতায়, কিন্তু খুব বেশি যে উত্তরণ হয়েছে তা না। তো লিখছি আসলে মনের তাগিদে লেখা, সেইখান থেকে কোনটা ভালো হচ্ছে কোনটা মন্দ হচ্ছে হয়তোবা প্রথমে বুঝতে পারি না। তবে আমি এখন খুব অবাক হই যে আমি কিছুদিন আগে একবার আমার বন্ধু মহলে, কবি মহলে সবাইকে বললাম যে আমি আমার কবিতা বাছাই করতে পারছি না, কারণ এমন এমন কবিতা পড়ে আমি নিজেই খুব অবাক হই যে আমি এত বাজে কবিতা কিভাবে লিখি। তো আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ, সেই ক্ষেত্রে, কারণ আমি এত ভালো কবিতা পড়ি বিভিন্ন মাধ্যমে, অনেক কবির খুব ভালো কবিতা পড়ি, তো সেই ক্ষেত্রে বুঝতে পারি যে এইটুকু বুঝতে পারি যে ভালো কবিতা কোনটা, খারাপ কবিতা কোনটা। তো সেই ক্ষেত্রে হয়তোবা একটা বিচার নিজে থেকেই এসে যায় আর কি, যে আমার কবিতা মানে বই করার মতো হয়নি। 14 সালের পরে এই দোনা মোনা থেকেই আর কোনো বই হয়নি। আচ্ছা, কারণ আসলে কবিতাকে যে পরিমাণ সময় দিতে হয় সেই সময়টা আমার আসলে ছিল না। কারণ এমন এমন সময় হয় যে আমি কবিতা নিয়ে ভাবছি, একটা কবিতা লেখা জন্য ভেতরে যন্ত্রস্থ হচ্ছে, মানে একটা উত্তেজনা তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেই কবিতাটি আর কখনোই লেখা হয়নি। এই ধরনের অসংখ্য সময় গেছে। আর প্রকাশনা বিষয়টা একজন কবিতা লেখকের জন্য, যে কবিতা লিখবে তার জন্য প্রকাশনা করা কিংবা একটা জগতের মধ্যে থাকা, এইটুকু হয়তো বা একটু মানে একটু আনন্দ কিংবা একটু অতিরিক্ত সুযোগ। কিন্তু দেখা যাচ্ছে এই সমস্ত কাজের মধ্যে খেলে নিজের যে সৃজনশীলতা সেটা থেকে অনেকাংশেই আমরা খুব দূরে চলে যাই আর কি, মানে কবিতা থেকে যাই। কবিতা তো
আসলে মূলত কবিতাকে যদি সময় দেয়া না যায়, কবিতা আপনা আপনি তার কাছ থেকেই দূরে চলে যাবে। তা আমার ক্ষেত্রে তাই ঘটেছে আরকি। আমি মনে করি। আচ্ছা। এটা খুব আমার কাছে মানে আমার মনে হয় যে জিল্লুর ভাই খুব সুন্দর বলেছেন একটা কথা যে কবিতার জন্য যে এই সময় দিতে হয় উনি একটু কমেন্ট করলেন একটু আগে। হ্যাঁ? যে মনির তুমি দারুণ বলেছ। তো আসলে যেটি বিষয় যে এই যে সময় দেওয়া বা পরিশ্রম যে ব্যাপারটি আছে খুব আ হুম, হুম, মানে অত্যন্ত প্রাসঙ্গিক একটা একটা কথা যে কবিতায় সময় দেওয়া এবং হুম। তাকে যত্ন করা সেটা ভিতরে ঘনীভূত হওয়া। ঠিক ঠিক প্রেমিকার মতো। প্রেমিকাকে হুম, যেভাবে যত্ন করে আগলে রাখতে হয়, কবিতাও ঠিক তাই। না হলে প্রেমিকা যেরকম অভিমান করে চলে যাবে, কবিতাও চলে যাবে। কবিতা থাকবে না। সেটা আ যেমন সিদ্দিক আহমেদ আমার শহরের একজন আ মানি বয়োজ্যেষ্ঠ উনি গ গত হয়েছেন। বেশ কয়েক বছর হলো। উনি অনুবাদক, কবি। তো উনি আমাকে একটা কথা বলতেছে, "তুমি কয়টা রাত জেগেছিলে যে তুমি কবিতা লিখবে?" আর মানে ঠিক যেটা হচ্ছে যে একটা গানের মতো যে, যে তুমি কত রাত জেগেছো যে তুমি আমি তোমাকে ভালোবাসবো। মানে ব্যাপারটা এরকম আরকি। হুম। চমৎকার। আসলে এটা একটা দেখার এবং জানার ব্যাপার। আচ্ছা ঠিক আছে। আমরা আসলে আপনার এই আমি যে বললাম একটু একটা বিষয় যে ঘরবদলের মানচিত্র, তারপরে হচ্ছে শব্দের অনন্ত অন্তর, তারপরে হচ্ছে নোঙরের মাতাল দরজা। ৩ টা কবিতার বই। তো আসলে এই ৩ টা তো আমার কাছে মনে হয়েছে যে ২য় বইটার কথা আমি বারবার বলছি। অ্যা হুম, এবং আসলে শেষ বইটাও এটারও নামটা সুন্দর, 'নোঙরের মাতাল দরজা'। আসলে এগুলোর ভিতর দিয়ে আপনার আসলে মানে হ্যাঁ, কবিতা একদম একটি অন্য ব্যাপার। আমরা তো চিনি, জানি এবং আমরা তো আসলে মাস্টারি করি। সেক্ষেত্রে একটা হুম, ব্যাপার দাঁড়ায় যে এক ধরনের কেটে-কুটে ব্যবচ্ছেদ করা। ওভাবে তো কবিতা আসলে হয় না। ওভাবে যায় না। না। সেগুলো চলে না। সেটা আসলে ডিসকোর্স অন্য বিষয়। হুম। কিন্তু আমরা আসলে কবি মনিরুল মনির যে আসলে তার কাছ থেকে জানতে চাই যে এইটার আসলে কোনো মন্ত্র কিংবা আসলে ঠিক মন্ত্রও না। আপনি এটা কিভাবে দেখছেন, এনজয় করছেন? সেই এনজয় এর একটু টেস্ট আমরা পেতে চাই। আমাদের দর্শক-শ্রোতারা তো আসলে ওই ফ্লেভারটা একটু পেতে চায়। আম আমরা আমি আমি আসলে আমি আসলে দারুণ উপভোগ করি। সেটা হচ্ছে সারাক্ষণ যতই ব্যস্ততা থাকুক কিংবা একটা পারিবারিক চাপ, অফিসের নানান ধরনের কাজের চাপ। কিন্তু সব চাপের মধ্যেও আমি কবিতাকে কখনো ছাড়ি নাই। মানে আমি সবসময় এ পড়তে চাই। নতুন, নতুন কবিতা পড়তে চাই। কবিতা মানে আমার মধ্যে কবিতাকে নিয়ে আসতে চাই। সেই চেষ্টাটা আমার সবসময় থাকে। সেই ক্ষেত্রে আমার দারুণ অভিজ্ঞতাটা হচ্ছে যে আমি এ অনেক কবির এ কবিতার যে জন্মসূত্র সেগুলোর সাথে আমি জড়িত। অনেকে এমন, এমন কবিতা নিয়ে আসছে যেটি কবিতাকে সে আমার সামনে বসে সেটি নির্মাণ করছে কিংবা আমার সামনে বসে সে এডিট করছে কিংবা আমার সামনে বসে তার যে একটা কবিতাকে যে ১০ বার এডিট করে একজন কবি বসে সেটা হয়তোবা আমি বড় কোনো কবির কথাও বলছি। কিংবা একজন ছোট যে নতুন কবি আসছে তার কথাও বলছি। যে এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমি গত অ্যা মানে ১৫-২০ বছর ধরে আমি পার করছি। আর এর আগে যেটা ঘটেছে যে অ্যা আমি ০ দশক বলি বা ১ম দশকের কথা বলি। সেটা হচ্ছে যে ঢাকা শহরে যখন আমি তখন ঢাকা শহরে চাকরি করতাম। বেক্সিমকো মিডিয়ার একটা মিডিয়াতে কাজ করতাম। তো ঢাকায় থাকতাম আমি। তো তখন আমার সাথে ঢাকা শহরের অ্যা তখন উঠতি কবিতা যারা আমার সমবয়সী সতীর্থ সবার সাথে আমার আড্ডা হতো। তো শাহবাগে হতো কিংবা কারওয়ান বাজার, বাংলা মোটর এইসব জায়গায় হতো। ঢাকা ইউনিভার্সিটি, টিএসসি, রমনা এ পার্কের মধ্যে সেইখানে বসে আমরা আড্ডা করতাম, কবিতা করতাম। সে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমি একটা যে দীর্ঘ একটা জার্নির মধ্যে দিয়ে এসছি, সেইখানে কবিতার জন্য অনেকে জীবন বিসর্জনও দিয়েছে এমন উদাহরণও আছে। আমার সমসাময়িক অনেক কবির কথা আমি বলতে পারি যেমন সুমন প্রবহন।
সুমন হ্যাঁ, প্রভন হ্যাঁ, তার স্মরণ করবো। কবিতা, হ্যাঁ, তারপর রাকিব রাকিবুল হক ইবন, হ্যাঁ, হুম, সে মানে এত দুর্দান্ত কবিতা লিখতো এরা। অভিজিতের কথা তো ভুলেই গেছি। অভিজিৎ যে বরিশাল থেকে আসছে, সেও ভালো কবিতা লিখে। তুহিন দাস এখন দেশের বাইরে থাকে। তো বাইরে, এই হ্যাঁ। যে, হ্যাঁ, এই যে ওদের সাথে যে আমার যে একটা মেলামেশা, তারপরে পত্র যোগাযোগ, তারপরে সবকিছু মিলে, তারপরে যারা সিনিয়র ছিলেন তাদের সাথে তো এক ধরনের আড্ডা হতো, যা হয়তো পত্র যোগাযোগের মাধ্যমে আড্ডা হতো। কোথায় ময়মনসিংহে কাজী নাসির মামুন, হ্যাঁ, তারপরে সাইফ, তারপরে ওদিকে হচ্ছে বরিশালে হ্যানরি স্বপন, মানে সবার হুম, সাথে একটা যোগসূত্র, হয়তো পত্রের মাধ্যমে আড্ডা হচ্ছে। আমাদের সময় তো মানে আমরা তো তখন ফোনে অভ্যস্ত হইনি তখন, তো আমাদের ফেসবুকও আসে নাই। তো সেই মুহূর্তে আমাদের মধ্যে একটা যে মানে উত্তেজনা কাজ করতো, যেমন আমি তখন ভাবতে থাকলাম যে হয়তোবা আপনি পরবর্তীতে প্রশ্ন করবেন, কিন্তু তারপরেও চলে আসছে কথাটা। সেটা না হচ্ছে যে ঠিক আছে। আমরা যে ছোট কাগজ করতেছি, লিটল ম্যাগাজিন করতেছিলাম, তখন যে শুরু করলাম, আসলে ওই জিনিসটা তখন বুঝতামই না যে ছোট কাগজের কনসেপ্টটা কি, কেন, কি কারণে বুঝতামই না। সেই জায়গা থেকেই শুরু করা যে মানে এটার জন্য যে একজন সম্পাদকের যে একটা প্রস্তুতি লাগে, ওই কবিতা লিখতে লিখতেই প্রস্তুতিটা হয়ে যাচ্ছে। যে আমি কাজী নাসির মামুনের কবিতার জন্য আমি ময়মনসিংহে চলে গেছি ট্রেন ধরে, হুম, হ্যাঁ, তার আচ্ছা, বাড়িতে গিয়ে এক এক রাত্রিতে ছিলাম। সে 3টা কবিতা লিখে আমাকে তৈরি করে দিল, আমি কবিতাটা নিয়ে চলে আসলাম। এই যে একটা উত্তেজনা কাজ করা, সেটা রাইট। মানে একজন কবি হিসেবেও আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করেছে। তো সেই বিষয়গুলো থেকে কখনোই বাইরে যেতে পারিনি, এবং গত 20-25 বছর আমি আসলে এই জায়গাটার মধ্যেই ছিলাম। আমি তেমন কোনো বড় চাকরি করিনি, বড় কোনো জায়গায় কাজ করতে যাইনি। আমি এই কাজগুলোই করছিলাম, এবং সেই ক্ষেত্রে আমার আমার মনে হয় আমি খুব আশাবাদী যে আমি আমার জন্য কিছু কাজ করতে পেরেছি। সেটা হচ্ছে যে আমি হয়তোবা কোনো আহ, বড় কোনো বই করি নেই, বড় কোনো কবিতা লিখি নেই, বড় কোনো কিছুই লিখি নেই, সেটার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি যে আমার মনের আনন্দটা খুঁজে পেয়েছি, সেটাই হচ্ছে যে আমার মূলত সৃজনশীলতার একটা জায়গা। আচ্ছা, না এখানে কিন্তু দু একজনের কথা বলেছে যে মনির নিজেকে অবহেলা করেছে। অন্যের সমস্ত কাজকর্ম বের করতে, কাজ করতে করতে গিয়ে সে তার যে কবি সত্তা সেটার প্রতি খেয়াল করছে না, বা তার যে কবিতার আসল জায়গা সেটা আসলে ইগনোর করছে কিনা, কি ব্যাপার, এই সমস্ত হ্যাঁ, মানে এটা বক্তব্য থাকে। এটা আমি স্বীকার করি। হুম, হুম। কিন্তু এই জন্য কি মানে এইসব করতে কি কখনো কি মনে হয় না যে আমার নিজের একটু অপচয় হচ্ছে, আমি নিজে আমার নিজের যদি আরো 4টা বই থাকতো বা মনে আরো আমি হচ্ছে, এখন মনে হচ্ছে আমি প্রচুর কাজ করেছি যে কাজগুলো না করলেই হতো, এবং যে কাজের পেছনে আমি সময় দিয়েছি সেগুলো না বুঝে দিয়েছি। এখন মনে হচ্ছে আমার আরেকটু সময় দিলে আমি আরেকটু ভালো কিছু করতে পারতাম। ব্যাপারটা এরকম আর কি। তো সেটা হচ্ছে যে আসলে আহ, আমি কোনো চাকরি করি নেই, কোনো কিছু করি নেই। আমি আসলে সময় দিয়েছি, যে কবিতাকে সময় দিয়েছি, কিন্তু আমার সৃজনশীলতার পাশে যে আমার যে জীবিকা, সেটির ব্যাপারে আমি এটার সাথে মিলিয়ে ফেলেছি। এটা আমার একটা ভুলও হতে পারে, আমার একটা অবহেলার জায়গাও তো হইতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে এখন আর ভাববার তো কোনো সময় নেই, বা ভাববার কোনো অবকাশও নেই। আর এখন তো আমাকে সামনের দিকে এগোতে হবে। আচ্ছা, না ঠিক ঠিক আছে, হুম। সে তো বটে। এখন আপনার কি মানে কোন দিক এই খড়িমাটির সংখ্যা কি বেরিয়েছে এটার? খড়িমাটির একটা কবিতার সংখ্যা করব ভাবছি আর কি। এটা হবে কারণ এখন আমরা গত 1 বছর ধরে খড়িমাটিতে বইয়ের কাজ অনেকাংশে কমিয়ে দিয়েছি। কারণ আসলে সবার মধ্যে তো খুব অস্থিরতা, নানান ধরনের অস্থিরতা কাজ করছে, রাজনৈতিক এবং আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন পরিস্থিতির কারণে। তো সেই ক্ষেত্রে আমি ভাবছি যে খড়িমাটিটাও আমার বেশ অনিয়মিত হয়ে গেছে, মানে আমার লিটল ম্যাগটা। হুম, তো হুম, সেই ক্ষেত্রে আমি লিটল ম্যাগটা ও ভাবছি যে বেশ কয়েকটা সংখ্যা আমি হাতে নিয়েছি। সেই সংখ্যাগুলো আমি কাজ করব গত কয়েক মাস, আগামী কয়েক মাসের মধ্যে করে এগুলো সম্পাদন করব।
আর এটি হচ্ছে আমার এখন মূলত পরিকল্পনা। আর নিজের কবিতার বই নিয়ে কাজ করছি। একটা বই হয় মানে মেলা মেলা কেন্দ্র করে বা সময়কে কেন্দ্র করে তা না, এটা তৈরি হয় যখনই তৈরি হয় তখনই প্রকাশ হবে। আচ্ছা। না আমাদের একটু একটা বিষয়ে একটু আগ্রহী শুনতে। সেটা হচ্ছে এরকম যে আপনি তো আসলে এই মূলত কবিতার লোক বা হুম, সংগঠক। হুম, কবিতার কাজ নিয়েই আপনার এবং এটার যে ধ্যান জ্ঞান কিংবা এটাকে যে যুক্ত করা এবং এটাকে সাংগঠনিক রূপ দেওয়া, এগুলা আপনি তো করেছেন দীর্ঘ সময়, সেটা আমরা দেখেছি, জানি, সেটা তো অনেকেই সবাই জানে। কিন্তু এখন যেটা বিষয়, তো এখন আসলে একটা পর্যায়ে এসে আহ, আপনার আসলে কি ধরনের এখন চিন্তা, এখন গোলটা কি সামনে? আসলে এটা তো একটা ঝুঁকির কাজ আর কি, যে পাবলিকেশন হাউস বা প্রকাশনা শিল্প বাংলাদেশের কনটেক্সটে এই ভালো এই মন্দ চলছে চলছে না, কি হবে না হবে, প্রচুর বই আপনি করেছেন বা করে চলছেন, শত শত বই করেছেন। আসলে এটা একটা ঝুঁকির ব্যাপার না? কিংবা এটা কি শুধুই শখ, শুধুই আনন্দ? এর মধ্যে থাকলে হ্যাঁ, আপনি একটা তো স্যাক্রিফাইস একটা জীবনে আছে। আপনি চাকরি করেননি কিংবা নিজের এই এই যে একটা শখ থেকেই কাজটা শুরু করেছেন, কিন্তু এটা তো একটা একটা উপার্জন, আয়, ইনকাম, সেটাও কি মানে সেটাকেও কি এক ধরনের একটু গৌণই মনে করছেন, না কি অবস্থা আর কি? আমি এটা না এটা একটু আবার একটু আমি গৌণ মনে করিনি, দুঃখিত, আমি গৌণ মনে করিনি। সেটাই হচ্ছে আমি কাজ করছি মানে সেটা হচ্ছে শুধু যে প্রকাশনার কাজ করেছি তা না, আমি মুদ্রণ রিলেটেড যত রকমের কাজ আছে সব কাজে আমি শিখেছি এবং সেই কাজগুলোই করেছি। আসলে আমার নিজের চলার জন্য, জীবিকার জন্য যতটুকু করা দরকার সেই মুদ্রণের কাজগুলোই করেছি। আমি তো বইয়ের পাশাপাশি আরো অন্যান্য মুদ্রণ করে থাকি। তো সেই কাজগুলোই আসলে মূলত প্রাধান্য দিয়ে করি এবং এটা দিয়েই হয়তো বা আমি সামনের দিনগুলোতে আমার সময় কাটবে ওই কাজগুলোতেই। তো সেই ক্ষেত্রে আমি খুবই খুব হতাশ নই যে এটা কি, যেমন এখন যেটা ঘটছে সেটা হচ্ছে আমাদের প্রকাশনা যেই বাণিজ্য কিংবা আমাদের যেই টোটাল যে বাংলাদেশের যে পাবলিকেশন যে বিজনেস আমরা বলি, এবং সেই ক্ষেত্রে বই পড়ার উপর ডিপেন্ড, পাঠকের উপর ডিপেন্ড করে এই ব্যবসার। এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমরা আমাদের অনেক প্রকাশকই খুব হতাশ হয়ে পড়েছেন। আমিও এর বাইরে নই। কারণ আমরা গত ১-১.৫ বছর আগে যে পরিমাণ বিজনেসের চিন্তা করেছি জি। সেইভাবে হয়তোবা এখন আর মানে ভাবা যাচ্ছে না। আবার আমাদেরকে এখন অনেক পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে যে আমরা কি করব না করব সামনের দিকে। সেই ক্ষেত্রে আমি আমি নিজে যেটা করছি যে আমার পরিকল্পনাটা হচ্ছে যে আমি বই করব, বই করছি, কিন্তু বুঝে শুনে করব যেকোনো বই। যে বইগুলো আমরা মানে আমার জন্য খুব লাভ হবে। লাভ মানে কি? মানে আর্থিক লাভ না, মানে আমার মনের জন্য যেই বইগুলো দরকার, আমি হয়তোবা এই ধরনের বইয়ের ক্ষেত্রে একটু প্রেফার করব। আর যেটা আমার জীবিকার জন্য যা করা দরকার, আমি তো মুদ্রণের কাজ করছি, নানান ধরনের কাজের সাথে যুক্ত আছি। সেটা নিয়ে আর এখন আর ভাববার তো কোনো ইয়ে নেই যে মানে হুম, এটাই করতে হবে। আর বিষয়টা হচ্ছে এই পাবলিকেশনের পরিকল্পনাটা হচ্ছে আমরা আহ, আমাদের আসলে আরো কিছু সময় নিতে হবে। আচ্ছা, আমাদেরকে একটা জায়গায় পৌঁছাতে হলে সেই সময় নিতে হবে। সেই সময়টা হচ্ছে আমাদের আসলে টোটালি একটা স্থিরতা দরকার। তো সেই জায়গা থেকে আর আমরা বাংলাদেশের বর্তমান প্রকাশনার হাল হকিকত সম্পর্কে আপনি ভালো জানেন, কারণ আপনার সাথে প্রকাশকদেরও যোগাযোগ আছে। আপনি আপনার নিজেরও বই বেরিয়েছে অনেকগুলো। সেটা হচ্ছে আমরা কোনো প্রকাশক কি চেয়েছি যে আমাদের পাঠক বাড়ুক? না, আমরা কি এটা কোনো কিন্তু হ্যাঁ। কোনো হ্যাঁ, আমি যখন নতুন নতুন হুম, প্রকাশনায় নামলাম, প্রকাশনা করছি, আমাকে অন্য প্রকাশকরা বিদ্রূপ করছে।
তুমি নিয়ে সরকারের ওই টেন্ডারে বই বেচতে পারো না, ওইখানে বই বেচতে পারো না, ওইখানে বই দিতে পারো না, ওইখানে অ্যাপ্লাই করতে পারো না। এই যে একটা আমার মতো একটা নতুন পাবলিশারকে এদিকে ঠেলে দেয়া, এটা হচ্ছে এখন যারা পাবলিকেশনে আসছে তাদেরকেও ঠিক আমার আমার বন্ধু প্রকাশকরা একই কাজটাই করছে। আমি আমার কাছে যে প্রকাশকরা আসে আমি বললাম যে ভাই আগে চিন্তা করেন, আমি যদি 300 বই ছাপি, আমার বইটা 300 জন পাঠকের কাছে যাবে। 300 জন পাঠক থেকে 3000 পাঠক পড়ুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন একসাথে 300 কপি বই, 100 কপি বই একটা সরকারি টেন্ডারে বিক্রি করি, সেই বইটা সরকার কি করে আমরা জানি না, কিংবা ওই টেন্ডারে বিক্রি করার পর সেই বইগুলো কোথায় পড়ে থাকে, কি হয়, আমরা তা জানি না। তাহলে আমার কাছ থেকে 300 বই থেকে যদি আমার 200 বই চলে যায়, 100 বই থেকে যদি আমি যে পাঠক শ্রেণীর কাছে পৌঁছাই, আসলে পরে দেখা যায় যে আমার ওই বইটা অনেক পাঠকই জানে না, নামে শুনে নাই আমার ওই বইটা। তাহলে আমার যে লক্ষ্য বস্তু সেটাতে আমি ফিল করতে পারি নাই। আমি প্রকাশক হিসেবে এই জায়গায় ব্যর্থ হয়েছি, কারণ আমার সাথে তখন পাঠকের আর যোগাযোগ থাকে না। আমি নানান জায়গায় বলতে চেয়েছি যে আমি আসলে পাবলিশার হতে চাই, আমি বই বিক্রেতা হতে চাই না। বই বিক্রেতা একটা শ্রেণী থাকবে, এটা থাকতেই হবে, বই বিক্রির একটা জায়গা থাকতেই হবে, কিন্তু তার মানে এই নয় যে পাবলিশারকে বই কাঁধে করে নিয়ে জায়গায় জায়গায় বই বিক্রি করতে হবে। এই প্রবণতাটা এই দেশ থেকে যতদিন পর্যন্ত আমরা এটা নিয়ে ভাববো না, ততদিন পর্যন্ত আমাদের প্রকাশনা এগোবে না। আমাদের প্রকাশনা ওই সরকারি টেন্ডারের মধ্যেই থাকবে। আমরা কোন স্কুলে কত সাপ্লাই দিতে পারবো, আমরা এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ততার মধ্যে কাটাই। কেন কাটাই? ওই যে আমাদের জীবিকাটা এখানে, আমরা এটা করে খাই, আমরা এটা বিক্রি করে খাই, ব্যাপারটা এরকম। এখন এগুলো নিয়ে আসলে পাঠক, লেখক, প্রকাশক এবং সংশ্লিষ্ট যারা আছে সবাইকে ভাবতে হবে। ফাইন। আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা তো আসলে ভীষণ মিশন থাকে, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের প্রকাশনা শিল্পের যে নাজুক অবস্থা এবং দুর্গতি, এটা থেকে আমরা আসলে মনে হয় যে এটা একবারে দাঁড়ালোই না, মানে শিশু অবস্থাতেই থেকে, মানে এটা আমাদের দেশের জন্মের এত বছর পরেও 55 বছর হয়ে যাচ্ছে, 56 বছর, কিন্তু একটা পাবলিকেশন হাউস, এবং আমি তো যতগুলা পাবলিকেশনের সাথে যুক্ত হয়েছি, মানে যতটা বই বেরোছে অনেক, তো 10টা 12টা, একটার সাথেও মানে একটাও দাঁড়ায়নি, এবং একটাও মানে এক ধরনের কোনো লেনদেন, কিংবা এই যে আপনি যেটা বললেন যে প্রকাশনা শিল্প, প্রকাশনার যে মেন্টালিটি, সবাই শুধু তাকিয়ে থাকে সরকার বই কিনবে, বই ধরানো বই ধরানোর চেষ্টা। এই প্রবণতাটা দুঃখিত, এই প্রবণতাটা যে শুধু প্রকাশকদের মধ্যে তা না। একজন লেখক এসে আমাকে বলে, ভাই আমার বইটা সরকারি জায়গায় দিতে পারেন না। একজন লেখক এসে এই প্রবণতাটার দিকে আমাকে বারবার ধাক্কা দিচ্ছে। তারপর বলছে, ভাই আপনার বই কি আপনি টেন্ডারে বিক্রি করবেন না পাঠকের কাছে বিক্রি করবেন? আপনার বই, আপনার সৃজনশীলতা কি পাঠকের কাছে পৌঁছাবেন না সরকারের কাছে পৌঁছাবেন? তো এই বিষয়টা কখনোই বুঝাতে পারিনি কোনো লেখককে। এবং যেই সমস্ত কাজে আমি যে এর বাইরে এসে দাঁড়িয়েছি তা না, আমাকেও ক্রমান্বয়ে আমার গোডাউনে বইগুলো ফেলে না রেখে আমিও ক্রমান্বয়ে সরকারি এসব টেন্ডার ড্রপ করেছি। এবং এখনো এই গত এক বছরে আমি কোনো লাইব্রেরিতে, বাতিঘর কিংবা যে সমস্ত লাইব্রেরিতে আমি যে রকমারিতে আমি যে সমস্ত বই সাপ্লাই করি, তাদের কাছ থেকে যে পরিমাণ টাকা আমি পেয়েছি তার চেয়ে দ্বিগুণ টাকা পেয়েছি সরকারি এই সমস্ত টেন্ডারে আমি বই ড্রপ করে। আমার এখনো পর্যন্ত পাবলিক লাইব্রেরি, তারপর এই জাতীয় গ্রন্থকেন্দ্র, এই সমস্ত জায়গায় আমাকে বইয়ের জন্য টেন্ডার ড্রপ করতে হয়। এটা আমাদের লেখকদের জন্য, আমাদের প্রকাশকদের জন্য খুবই দুঃখজনক একটা জায়গা। এখন অনেকে অনেক ধরনের যুক্তি দিবে, অনেক ধরনের কথা বলবে, কিন্তু আমি আসলে এই কথার মধ্যে রাজি না। কারণ আমি এখানে মূলত প্রকাশক হিসেবে এসেছি
হুম। সেটি হচ্ছে যে একজন সাহিত্যকর্মী হিসেবে আমি এইখানে কাজ করে যেতে চাই। সেই জন্য আমি প্রত্যেকজনের কাছ থেকে, প্রত্যেক কবি, লেখক প্রত্যেকের পাণ্ডুলিপিকে আমি প্রাধান্য দিয়ে থাকি এবং তাদের সাথে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলে থাকি একটা বই পাবলিশ হওয়ার আগে। কিন্তু এটা হুম। কোনো প্রকাশক করে কিনা জানি না। কিন্তু অনেক প্রকাশকই আছে। বড় প্রকাশকগুলো তো তাদের একটা এডিটর প্যানেল আছে, তাদের নানান ধরনের কাঠামো আছে। সেই কাঠামোর ভিতর দিয়ে তারা যায়। কিন্তু আমরা যারা ভালো কিছু করবার জন্য চিন্তা করি, তারা হয়তোবা তাদের একটা বিজনেস পলিসি আছে। আমাদের তো সেরকম বিজনেস পলিসি দাঁড়ায়নি কারণ আমাদের সেরকম কর্পোরেট মার্কেটিং, কর্পোরেট লেভেল আমাদের মধ্যে নাই। এবং যারা কর্পোরেট লেভেল করেছে তারা আসলে কি মূলত সাহিত্যের জন্য কাজ করে, এটি একটু ভাবতে হবে। এটি পাঠক হিসেবে, লেখক হিসেবে ভাবতে হবে। এবং আপনারা লেখক হিসেবে যারা আমার কাছে প্রশ্ন নিয়ে আসেন, তাদেরকেও আজকে বলতেছি যে এই বিষয়গুলো নিয়ে ভাববার সময় এসেছে। কারণ আমাদের সমাজ, আমাদের চরিত্র, আমাদের মূল্যবোধ সবকিছু আস্তে আস্তে ভেঙে পড়েছে। আচ্ছা, এখানে মনির আসলে দু একটা প্রশ্ন এসছে, আমি একটু নিতে চাই দু একটা প্রশ্ন। তার মধ্যে এখানে আমাদের জিলুর ভাই প্রশ্ন করেছে একটা, সেটা হচ্ছে বই প্রকাশের আগে এডিটিং এবং রিভিউ করার ব্যাপারে পাবলিশিং হাউসগুলোর উদ্যোগী হতে হবে। হ্যাঁ, তা হ্যাঁ, তো অবশ্যই। এটা একটা খুব চমৎকার কথা। হ্যাঁ, এটা তো এটা তো এটা এটা তো খুবই লাগবে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এটা কোনো জিল্লুর ভাইয়ের সাথে আমারও হয়তোবা জিল্লুর ভাইয়ের সাথে ২-১ বার কথাবার্তাও হয়েছে। একটা হ্যাঁ। পাবলিকেশনের ১ম শর্তই হচ্ছে এই মানে সম্পাদনা করা। হুম। তারপর সেটিকে একটি সুসম্পাদনার মাধ্যমেই তারপর মুদ্রণে যাওয়া। এবং সেটি অনেকেই করতে পারে না। সেটা আমিও হয়তোবা অনেক ক্ষেত্রে করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। এবং সেই দিকেই জিল্লুর ভাই ইঙ্গিত করেছেন। এবং সেটি খড়িমাটির সব বই যে সুসম্পাদিত বই তা না। হুম। অনেকগুলো বইয়ের মধ্যে অনেক বানান ভুল, অনেক তবে যেটি একটি ব্যাপার যে আমি মুদ্রণ সৌকর্যের দিকে আমি হয়তোবা নজর দিয়েছি। হুম। তারপরে এখন বিষয় হচ্ছে যে একটা এডিটর প্যানেল করার জন্য যেরকম অর্থলগ্নি দরকার, হুম। সেরকম অর্থ হুম। পাইনি, সেরকম বিনিয়োগ পাইনি। এবং হুম। সবচেয়ে বড় শর্ত হচ্ছে যে প্রত্যেক লেখক, হুম। কবি এসে তাদের সাথে যখন আমাদের ডিট হয়, আমরা হুম। যখন তাদের সাথে কথা বলি, জিল্লুর ভাই হয়তোবা প্রকাশনার সাথে যুক্ত বলেই, উনি কিন্তু যুক্ত। উনি হ্যাঁ। আমাদের সাথে যুক্ত ছিলেন। কারণ হুম। উনি একজন লিটল ম্যাক কর্মী। উনি আমাদের সাথে যুক্ত ছিলেন, আড্ডা দিয়েছেন, উনি অনেক কিছুই জানেন। সেই ক্ষেত্রে একজন লেখককে যখন আমি বলি যে আপনার ৫,০০০ টাকা আসবে এই পাণ্ডুলিপিটা প্রুফ এবং সম্পাদনের ক্ষেত্রে, সেই ৫,০০০ টাকাটা ঠিক। উনারা ব্যয় করতে চান না। যারা নিজেরা পয়সা দিয়ে বই করতে চান আরকি, তাদের ক্ষেত্রে বলছি। তো তখন দেখা যায় যে সেই এডিটটা লেখক নিজে বলে যে, "না, আমি নিজেই করে দেব।" সে নিজে করে দিল। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রকাশনা সংস্থার একটা বদনাম হয়ে যায়। যে অমুক হুম। প্রকাশনা সংস্থা থেকে বইটি বেরিয়েছে, সেটি একটি ভুল বানান বা ভুল উম ইয়েতে ভুল সম্পাদনায় বেরিয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের অনেক কিছুই আসলে সম্ভব হয়ে ওঠে না। আর যেটি হচ্ছে একটা একটা প্রকাশনা সংস্থার গঠনটাই হওয়া উচিত যে একটি সুসম্পাদিত একটা সম্পাদনা পরিষদ থাকা। এবং সেই হুম। ক্ষেত্রে দেখা যায় যে পাণ্ডুলিপিগুলো সম্পাদনা করে যে পাণ্ডুলিপিটা প্রয়োজনে নেই, সেই পাণ্ডুলিপিটা প্রকাশই হওয়ার দরকার নেই। এরকম একটা ভালো জায়গায় ভালো মানে পৌঁছানোর খুবই জরুরি। এবং হুম। সেই ক্ষেত্রে যদি প্রকাশনা সংস্থাগুলোও যদি কোনো ব্যবস্থা না থাকতে পারে, এ হুম। ধরনের একটা জায়গা তৈরি হতে পারে। যে একটা এডিটর প্যানেল, তো এই প্যানেলের একটা আলাদা কোম্পানি হতে পারে, আলাদা দপ্তর হতে পারে। যেমন আমি কিছুদিন আগে যে করোনার মধ্যে আমাদের কবি এজাজ ইউসুফী, উনি এডিটর নামে একটা সংস্থা করেছেন। হুম। এবং উনি একটা অফিস নিয়ে রীতিমতো ওখানে বসেন। কোনো প্রকাশক, কোনো লেখক উনার ওই এডিটর প্যানেলে যায়নি। উনি বসেছেন যে তোমরা আমাদেরকে, উনি বলেছেন যে মনির, তোমার এখানে লেখকদেরকে আমার কাছে পাঠাই দিবা, আমার আগেও সম্পাদনা হয়ে তারপর তোমার কাছে পাণ্ডুলিপি আসবে।
এই ধরনের উনি কাজ করবার চেষ্টা করেছে। এই চেষ্টাটা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে হওয়া। আসলে আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো ঐক্যমত ছিল না কিংবা একতা ছিল না বলে আমাদের এই ধরনের পরিস্থিতিগুলো থেকে আমরা দূরে সরে গেছি। না, ঠিক আছে। আসলে না, একদম একেবারে মানে ভেতরের ব্যাপার। এখানে আরেকজন একটু বলছেন, দেবাশিস ধর। তিনি বলছেন যে অবশ্যই সব জায়গায় বই পৌঁছানোটা সম্ভব না। এক্ষেত্রে বই পাবলিশ হওয়ার পর কিভাবে লাইব্রেরি বা অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে নিয়ে যাওয়া যায়, এ বিষয়ে কিভাবে চিন্তা করা যায়? এখানে একটা হ্যাঁ, প্রশ্ন। হ্যাঁ, এটা বলি, দেবাশিসের বই আমি করেছি। আমার এখান থেকে ২ টো বই বেরিয়েছে তার। আচ্ছা, যেটা হচ্ছে এই আমরা ৯০ দশক পর্যন্ত দেখেছি তো। আমরা যখন স্কুলে পড়ি কিংবা কলেজে পড়ি, আমাদের পাঠ্য বইগুলোও দেখতাম যে একটা চেইনের মাধ্যমে বিক্রি হতো। হয়তো বাংলা বাজার, আন্দরকিল্লা একটা জি, হাব, সেইখান থেকে থাকছে। দেশের বিভিন্ন জায়গায় বইগুলো ছড়িয়ে যেত এবং হুম, দেখা যেত আমরা দেখেছি যে পুঁথিগড়ের বিজ্ঞাপন সারা হুম, দেশের বিভিন্ন গাছে গাছের মধ্যে কিংবা হ্যাঁ, দেয়ালের মধ্যে ঝুলতো, পুঁথিগড়ের হ্যাঁ, বিজ্ঞাপন ঝুলতো। হ্যাঁ, কেন হ্যাঁ, ঝুলতো? এটা কিন্তু একটা বিজ্ঞাপন ছিল। তখন তো আর ফেসবুক ছিল না, হুম, আর পত্র-পত্রিকায়ও অত বিজ্ঞাপন করা যেত না। তো ওই ওইভাবে বিজ্ঞাপন হতো। আর সেটা হচ্ছে যে ৯০ দশক পর্যন্তও কিন্তু বাংলা বাজার, আন্দরকিল্লা থেকে একটা বুক চেইন ছিল সারা দেশে। সেই হুম, বুক চেইনটা কিন্তু আমাদের প্রকাশকরাই নষ্ট করেছে। একদম নির্দ্বিধায়। আমাদের প্রকাশকরাই বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বুক চেইন থেকে। তারা আমাদের অনেক প্রকাশকই মনে করে বই বিক্রেতার সাথে আমাদের কোনো যোগাযোগ থাকার দরকার নাই। ওই যে বললাম, আমরা হুম, বিভিন্ন টেন্ডারবাজি, বিভিন্ন স্কুলের টেন্ডারে, বিভিন্ন কলেজের টেন্ডারে চলে গেছি। আমাদের মাইন্ড সেটআপটা ওখানে যে আমরা আজকে ১০০০ বই বের করে ১০০০ বই আজকেই বিক্রি করে ফেলবো। আমরা ওইসব বুক চেইনে যাবো না। এইটা করে আমাদের বুক চেইনটা নষ্ট করে ফেলেছে। এই যে পুস্তক ব্যবসায়ী সমিতির আমিও মেম্বার। বাংলা বাজারের যে পুস্তক ব্যবসায়ী সমিতি সেটার মেম্বার হুম, আমিও। হুম, হুম, আমিও তাদের আমিও তাদের কিছুদিন আগে নির্বাচনেও আমি ভোট দিতে গেছি। এখন বিষয় হচ্ছে আমিও আমিও তাদের সাথে কথা বলি। যারা বলেছে, "ভাই, আপনারা তো সৃজনশীল প্রকাশক, আপনারা তো আমাদেরকে পাত্তা দেন না।" ব্যাপারটা ঘটেছে এরকম। তাহলে পাঠ্য বই যারা করে শুধু পাঠ্য বইদের সাথে পাঠ্য বইয়ের বিজনেসটাই থাকবে। সৃজনশীল বইয়ের কোনো বিজনেস থাকবে না। এখন আপনি 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 ৩০০ কপি বই বের করে বাংলা বাজার নিয়ে বাংলা বাজারে গিয়ে আপনি কোনো একটা চেইনের মধ্যে বসেন, আপনার বইগুলো চলে যাবে। এখন আপনি যতই বলেন যে আপনি হুম, অনলাইনে বিক্রি করবেন, অনলাইন শপে বিক্রি করবেন, এই করবেন, সেই করবেন। এখন এগুলো হয় না। এখন কেউ একজন আমার জানা মতে আমার যে সমস্ত প্রকাশকরা বিজনেস করে তারা হয়তো রকমারিতে বিক্রি করছে। বাংলা বাজারেও তারা যোগাযোগ রাখে, দেখেছে কোথায় কিভাবে বিক্রি করতে হয়। জি, এখন সেই জি, জিনিসগুলো সব প্রকাশকদের তো হয়ে ওঠে না। কোনো প্রকাশক এভাবে করে। এখন হুম, এটা তো সমাধান না। না, না, সমাধান হুম, হচ্ছে বাংলাদেশের ১০০০ প্রকাশক আছে। এই ১০০০ প্রকাশককেই আমাদের একটা জায়গায় বসতে হবে। আমরা তো বসি না। আমরা একটা সংগঠন করে আরেকটা সংগঠনের রাজনীতিকে বিশ্বাস করি না। আমরা তো প্রকাশকদের মধ্যেও একটা রাজনীতি চলে এসছে এবং সেইখানেও আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি হতে না। পারেন। হ্যাঁ, সেখানে হ্যাঁ, লেখকরা এসে তো হাসাহাসিই করবে। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট একটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করি যে সৈকত দে বলছেন, নটিলাস, বেনজি, ধী ছোট প্রকাশকেরা অ্যাগ্রেসিভ মার্কেটিং প্রি অর্ডারে অল্প সময়ে মন্দ করছে না। এই বিষয়ে খড়িমাটির ভাবনা কি? এটি ভালো করছে। এরা ভালো করছে। যাদের নাম বলেছে এরা ভালো করছে অনলাইনে। খড়িমাটিরও এরকম অনলাইন একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছিলাম। আমিও ফেল করেছি। এরা তো সাকসেস হয়েছে। আসলে সবাই তো আর সাফল্যের গোড়ায় পৌঁছাতে পারে না। হয়তোবা একসময় পৌঁছাবো। সৈকতের সৈকত দে, সেও আমার লেখক এবং আমার খুবই সতীর্থ। খড়িমাটির একদম লিটল ম্যাগ থেকে সে যুক্ত। তো হুম, তার প্রশ্ন এবং তার পরামর্শ আমার সবসময় কাজে লাগে এবং সে সবসময় আমাকে এই ধরনের পরামর্শগুলো দিয়ে থাকে। তো তার পরামর্শগুলো অনেক সময় হয়তোবা আমি কাজে লাগাতে পারবো, সেটি আশা করি। সৈকতকে ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ।
আচ্ছা, যেটি বিষয় যে মনির, আরেকটি আমরা একটু ব্যাপার একটু আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে দর্শকদের সাথে। সেটা হলো যে এই যে ঢাকা, চট্টগ্রাম, চট্টগ্রামে আপনি কাজ করছেন। এটা কি সেন্টার কেন্দ্র, এটা কি কোনো ট্রাবল হয় আপনার কাজকর্মে ক্ষেত্রে, কিংবা বিপণন, কিংবা আসলে পান্ডুলিপি পাওয়ার ক্ষেত্রে এই ধরনের কি কোনো এমবার্গো কিংবা কোনো অসুবিধা আপনি মনে করেন? আমি যদিও আমরা জানি যে ৬০ এর দশকেই শামসুর রহমানের যে বই, সেগুলো বই থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে থেকে হয়েছে বের, কিংবা আল মাহমুদের সেই সোনালী কামিনী, সেটাও সোনালী চট্টগ্রামে কামিনী বেরিয়েছে। চট্টগ্রাম থেকে হ্যাঁ, বেরিয়েছে। চট্টগ্রাম থেকে বেরিয়েছে প্রথম। তারপরে আমরা জানি চট্টগ্রাম বাংলাদেশে পাবলিকেশন হাউসের ৬০ এর দশকে একটা বড় ভূমিকা বড় ভূমিকা রয়েছে বইঘর। জি, বইঘর। তো এখন হচ্ছে কি বর্তমানে আসলে কি অবস্থা? ঢাকা, চট্টগ্রাম এটাতে কি কোনো, এবং চট্টগ্রামে কিন্তু মনির ছাড়া আমি আপাতত বইঘর তো নাই আর। এখন বোধহয় ওই আমাদের আপা ছিলেন, ওই কি যেন? বাতিঘর। ভুলে গেলাম। হ্যাঁ, বাতিঘর তো আছেই। বাতিঘর চট্টগ্রামে এখন তো এতে করছে। ওই শরীফা আপা বোধহয় ছিলেন একজন। হ্যাঁ, বলাকা। হ্যাঁ, বরাকা। এখন এই খুব একটা তো বেশি রেও না, এবং আপনি এখন মোটামুটি কাজ করছেন এবং সার্বক্ষণিক এটা টের পাওয়া যায়। এটা আমরা বুঝতে পারি। তো এটা কি কোনো ট্রাবল করে না তো বোধহয়, মনে হয়। না, কোনো ট্রাভেল করে না। সেইটা হচ্ছে ঢাকায় অনেক কিছু সস্তায় পাওয়া যায়। আমরা যখন একটা বইয়ের উৎপাদন করতে যাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকায় অনেক কিছু সস্তায় পাওয়া যায়। আমরা দেখেন, আমাদের দেশের বাইরে থেকে আমরা যে সমস্ত মুদ্রণের ম্যাটেরিয়ালস গুলো আমরা আমদানি করি, সেগুলো কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়েই আসে। এবং দেখা যাচ্ছে সেগুলো বন্দর দিয়ে আসলেও সেগুলো প্রথম মার্কেটিং হবে ঢাকায়। ঢাকা থেকে আপনার নাম মূল্যটা লিখে। নির্ধারণ হবে। তখন তখন দেখা যাচ্ছে রাজশাহীতে বসে একটা লোক যে মুদ্রণ ম্যাটেরিয়াল যা যেই দামে পাচ্ছে, আমাকে হুম, চট্টগ্রামে থেকেও সেই দামে কিনতে হচ্ছে। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বাইন্ডিং এর ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে যে একটা ভ্যারিয়েশন, সেই জি, ভ্যারিয়েশনটা চট্টগ্রামে সম্ভব না। সম্ভব না কারণ অনেকগুলো বাইন্ডিং খানায় বন্ধ হয়ে গেছে, অনেকগুলো প্রেস বন্ধ হয়ে গেছে। অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাগজের দাম ঢাকায় যেটা পাচ্ছি আমি ২৮০০ টাকা, ২৯০০ টাকা, সেটা আমি ৩১০০, ৩২০০ টাকা দিয়ে কিনছি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার মূল বইয়ের প্রোডাকশন কস্টটা বেশি পড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ভাবতে গেলে যে আমি ঢাকা থেকে হয়তোবা একটু পিছিয়ে আছি। কিন্তু আসলে পান্ডুলিপি নির্বাচন, পান্ডুলিপি পাওয়ার ক্ষেত্রে আপনি একটু আগে যে বইঘরের কথা বললেন, জি। নীলরতন মুখোপাধ্যায়ের বই বেরিয়েছে। কলকাতার লেখকদের বই চট্টগ্রাম থেকে বেরিয়েছে ৬০, ৭০, ৮০ দশকে। তারপর ঢাকার লেখকরা চট্টগ্রামে এসে কাজ করতেন। আল কাজ মাহমুদ করতে। এখানে চাকরি হ্যাঁ, হ্যাঁ। করতেন বইঘরে। জি, জি, জি। বইঘরে হ্যাঁ। চাকরি করতেন এবং হুম। এখান থেকে বই বের হতো। এবং এই একটা শিশুদের পত্রিকা বের হতো। একলাসউদ্দিন আহমেদ এখানে ছিলেন। হ্যাঁ, এখানে কাজ কাজ শিরোপা। করেছেন। একটা হ্যাঁ, পত্রিকা বেরিয়েছে। তো বইঘর তো আমাদের জন্য, চট্টগ্রামের জন্য যেমন একটি আইকন, সেটি বাংলাদেশের মুদ্রণ এবং প্রকাশনা শিল্পের জন্য একটি আইকন ছিল। তো সেই ক্ষেত্রে বইঘরের বিষয়টা তো আমরা, সেই মনোপলিটা তো আমরা ভেঙে দিয়েছি ৯০ দশকের পরে। বইঘরের বইয়ের দোকান ছিল। তারপরে তাদের প্রেস ছিল, দি আর্ট প্রেস। তো সমস্ত কিছুই আসলে গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। কারণ প্রযুক্তির পরিবর্তন, মানুষের পরিবর্তন, ধারণার পরিবর্তন, সবকিছু মিলেই আসলে ঘটেছে। কিন্তু চট্টগ্রামে বসে যে আমি আমি ত্রিপুরা থেকে একজন লেখকের বই পাচ্ছি। হুম, আমি আমি দিল্লি থেকে যোগাযোগ করে আমার কাছ থেকে একজন বই করেছে। তারপর হুম, নিউ ইয়র্ক থেকে যোগাযোগ করে বই করছে, ওয়াশিংটন ডিসি থেকে বই করছে, লন্ডন থেকে যোগাযোগ করে পাণ্ডুলিপি পাঠাচ্ছে, বই বই হচ্ছে। এবং সেই বইগুলো আবার ডাকে বা বিভিন্ন মাধ্যমে আমি সেই সমস্ত জায়গায় পাঠিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে চট্টগ্রাম থেকে হয়ে হচ্ছে বলেই যে কোনো অসুবিধা হয় না। সমস্যায় পড়ছি, কোনো হুম, অসুবিধায় পড়ছি না। বরঞ্চ ঢাকার বাইরে থেকে চট্টগ্রামে বসে একটা মুদ্রণের জন্য যে সময় দেয়া দরকার, যে হুম। সৌকর্যের দরকার, সেটি আমি খুব যত্ন সহকারে করতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। এটি একটা এবং ব্যাপার। এনজয়মেন্ট থাকে হ্যাঁ, তাতে। এনজয় করছি। আড্ডা হ্যাঁ, দিচ্ছি, আড্ডা দিচ্ছি, বইগুলো যাচ্ছে বিভিন্ন জায়গায়, অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে হুম, লোকজন আসছে। হুম। সবকিছু মিলে একটা উৎসব মুখর, পুরো পুরো বছরব্যাপী হ্যাঁ, একটা হ্যাঁ। উৎসব মুখর অবস্থায় থাকি।
ঠিক, ঠিক। আচ্ছা, আরেকটা একটু বিষয় মনির, সেটা হচ্ছে যে আপনি যেহেতু লিটল ম্যাগ করা ছেলে এবং লিটল ম্যাগের সাথেই লিটল ম্যাগের প্যাশনটা, ডিউটিটা আছে এবং আপনার পাবলিকেশনের হাউসের নামও কড়িমাটি। তো এখন হচ্ছে হুম, যে আপনার এই যে বই নির্বাচনের ক্ষেত্রে এই লিটল ম্যাগের যে কনসেপ্টগুলো আছে, ধারণাগুলো আছে, কিংবা আপনার এই প্রান্তিক লেখক কিংবা নবীন যারা লিখছে কিংবা একটু আউটস্ট্যান্ডিং যাদের লেখা, একটু সাহসী যারা, নির্ভয় নিয়ে যারা কাজ করছে, যারা একটু সাহসী এবং আসলে একটু অ্যাক্টিভিস্ট টাইপের, যারা এই লেখালেখির দায়টা কাঁধে নিতে পারে, তো এইরকম যে ধরনের পাণ্ডুলিপি, এটা নিশ্চয়ই আপনি আমার সাথে একমতই হবেন এবং আপনি তাই করছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও আসলে এখানে কি আপনার কোনো মানে আনন্দ তো একটা আছেই, সেই সাথে সাথে কি কোনো ঝুঁকি কিংবা আসলে, এবং এটাকে আপনি এটা কতদূর নিয়ে যেতে চান বা কেমন হয় আর কি, এক্ষেত্রে আপনার সাপোর্ট কিংবা লেখকদের বিশেষ করে তারা আসলে কি মনে করেন, এডিটিং এর ক্ষেত্রে কি কোনো প্রস্তাব আসে যে এটা এডিটিং করা যাবে কি যাবে না, কিংবা এডিটিং এর ক্ষেত্রে কিংবা এডিটিং অ্যাপ্রুভ আপনি যেভাবে করেন সেগুলোতে কি কোনো বাধা, কোনো সমস্যা তৈরি করে কিনা? এই ক্ষেত্রে বলি, শেষ শেষ থেকে শুরু করি। সেটা হচ্ছে আসলে লিটল ম্যাগাজিন থেকে এসছি তো, একটা একটা পোড়া জায়গা থেকে এসছি, মানে একটা সেটা ক্ষতর জায়গা থেকে এসছি। লিটল ম্যাগাজিন আসলে একটা ক্ষতর জায়গা, তো একটা ক্ষরণের জায়গা। তো সেই জায়গা থেকে এসছি। সবসময় চেষ্টা করি যে যে ছেলেটা নতুন লিখে তাকে দিয়ে লিখাবার, যিনি লিখতে পারবেন ওই ধরনের মানুষকে দিয়ে লেখানো, কিংবা একটা পাণ্ডুলিপি প্রস্তুত করা, কিংবা দেখা যাচ্ছে যে আমরা সব প্রকাশক হয়তোবা এই বইটা প্রকাশ করবে না, তো একটা লিটল ম্যাগাজিনের জায়গা থেকে আমার হয়তোবা একটা দ্রোহের জায়গা আছে, সেইখান থেকে আমি বইটা প্রকাশ করতে চাই। সেইখানে বক্তব্যটা কেমন হচ্ছে, লেখকের সাথে আমার কনফ্লিক্টটা কোথায় হচ্ছে, কিংবা পাঠকের সাথে কোনো সমস্যায় পড়বে কিনা, কিংবা রাষ্ট্রীয় কোনো সমস্যায় পড়বো কিনা, এই ধরনের বিষয়গুলো তো খতিয়ে দেখতেই হয়। সেই সমস্ত দেখ, বিষয়গুলোতে লেখকের সাথে একটা বোঝাপড়ার জায়গা আছে, বা লেখকের সাথে একটা কথা বলার জায়গা আছে। তো অনেক সময় দেখা যায় যে লেখক হয়তো লিখে নিয়ে এসছে, কিন্তু শেষ হুম, মুহূর্তে উনি এডিট করে দিচ্ছে, বলে যে না আমি বিপদে পড়ে যাব, হুম, হুম, লিখে দিচ্ছে নানান বিষয় নিয়ে হয়তো লিখছে, সেই সমস্ত বই হয়তো বা কেউ পাবলিশ করবে না। তো এই ক্ষেত্রে দেখা যায় সেগুলো নিয়ে প্রকাশক হিসেবে আমি হয়তো একটু সাহস দেখালাম, তখন লেখক হয়তো রাজি হলো হলো না, এই ধরনের ঘটনা হয়, অনেক হুম, ক্ষেত্রেই হয়। তো সেই ক্ষেত্রে ভাবি। আর আমি আপনাকে একটু আগে যে কথাটা বললাম যে আমি একটা লিটল ম্যাক করতে গিয়ে একটা কবিতার জন্য আমি কোথায় কোথায় চলে গেছি, নারায়ণগঞ্জে চলে গেছি একটা লেখা আনার জন্য, ময়মনসিংহে চলে গেছি একটা লেখা আনার জন্য, হয়তো রাজশাহী চলে গেছি কারোর কাছ থেকে একটা লেখা আনার জন্য, এইভাবে টাঙ্গাইল চলে গেছি, কুমিল্লা চলে গেছি, এইভাবে করে লিখে ওই বিচক্ষণতাটাই হচ্ছে যে আসলে প্রকাশনায় কাজে কাজে লেগেছে, যে কার কোন পুরনো পাণ্ডুলিপি, কার কোন পাণ্ডুলিপি সে মানে লুকিয়ে রেখেছে, যেটি পাবলিশ করে নাই। দেখা যাচ্ছে লেখক পাণ্ডুলিপিটা রেডি করে উনি মারা গেছেন, ওনার ছেলে পাণ্ডুলিপিটা বের করে এনে আমাকে দিচ্ছেন, এই ধরনের ঘটনাও হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে মানে ওই যে একটা মানে একটা জিনিসকে খুঁজে বের করে নেয়া, সেই জি, ক্ষেত্রে প্রকাশনা ক্ষেত্রেও সেইটি হয়তো ঘটেছে। কিন্তু আপনার যে প্রশ্ন ছিল যে যে লেখকের সাথে কোনো মানে কোনো বিষয় নিয়ে বা কোনো লেখার সম্পাদনা নিয়ে, এগুলো হয়তোবা অনেক সময় দেখা যায় যে কি আমার একটা ব্যক্তিত্বের কারণে লেখক বলল যে না না আপনি যা এডিট করে দেন তাই হবে, আমার উপর ছেড়ে দিয়ে চলে যায়। ব্যাপারটা এরকমই ঘটে, এটা দেখি যে অন্য পাবলিকেশন হাউসগুলোতে এরকম ঘটে না, দেখলে হ্যাঁ, একদম না হয়তো। আসলে যেটা, হ্যাঁ, আসলে যেটা কি যে আমরা তো আসলে আপনার পাবলিকেশন হাউস যেটা আছে সেটাতে তো আমরা একটু ব্যতিক্রমী কিছু আশা করবই, তার কারণ আসলে একটু আলাদা ধরনের বই, আলাদা লেখা, এবং এটা এক ধরনের কি সাহিত্যকে পৃষ্ঠপোষকতা দেওয়ার ব্যাপারও তো।
যেহেতু হ্যাঁ, আপনি হ্যাঁ। প্রকাশক, হ্যাঁ, তাই না? এটা তো বিজনেস না। না, এটাকে না। আসলে ওই যে এখন বললাম, সাহিত্য, জি, আমি জি। প্রকাশকের চেয়ে সাহিত্যকর্মী হিসেবে থাকতে স্বাচ্ছন্দ্য রাইট, বোধ করি। রাইট। তাহলে তাহলে তো এখানে ধরেন যে একটু ভিন্ন প্যাটার্নের লেখা, একটু নিরীক্ষাধর্মী, একটু এক্সপেরিমেন্টাল, এবং সেখানে কি ধরনের নতুন কিছু বলছে, কিংবা এই সমাজ রাষ্ট্রের বিরুদ্ধে হয়তো সেটা যাচ্ছে, কিংবা যাবেই সেটা। লেখকদের তো নানা রকম বিষয়ে কন্ট্রাডিক্ট করেই। তারা হুম, মানে তাদের এই ব্যাপারটা আছে জন্যই তো তারা রাইটার। আর আপনি এটা লালন করেন জন্যই তো আপনি প্রকাশক। আবার হুম, সেই হুম, প্রকাশক খড়িমাটির মতো সংগঠনের। তো যাই হুম, হোক আরকি। এখানে আরো কিছু কথা আসছে। এখানে একটু দেখছি অ্যা দিলীপ ইত্তুনিয়া, সম্ভবত দিলীপ কীর্তনিয়া। উনি হুম। বলছেন খড়িমাটি শুধু প্রকাশক ভাবা হচ্ছে কেন? এটা তো একটা টোটাল ব্যাপার, যেখানে প্রকাশনা আছে, অনুষ্ঠানের মাধ্যমে কবিদের উপস্থাপনা আছে, আড্ডা আছে, বিভিন্ন দিবসের উদযাপন আছে। খড়িমাটি শোক প্রকাশ করে, নতুন লেখককে পৃষ্ঠপোষকতা দেয়। পরিমাটি একটা টোটাল ব্যাপার। ইনি উনার ইন্সপিরেশন থেকে বলছেন। দিলীপ হ্যাঁ, কীর্তনিয়া। আমি, কবি দিলীপ কীর্তনিয়া। হ্যাঁ, তো উনি এটা বলেছেন। সৈকত দে একটা কি যেন বলছেন, সেটা হচ্ছে কোন জরুর লেখকের পান্ডুলিপির ছেলের অযত্নে ইঁদুর খেয়ে ফেলেছে, এমনও দেখা গেছে। হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক। তাই বলেছে আরকি। তো যাই হোক আরকি, আমরা এগুলো নানা রকম, আমি সবগুলো প্রশ্ন আসলে দিচ্ছি না। কিছু প্রশ্ন যেটা রিলেভেন্ট সেটা আমরা হুম, সচেষ্ট দিই। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে কি, আমরা একটু আ সময় শেষের দিকে চলে এসছে। হুম। আমরা একটু এগোতে চাই। সেটা হচ্ছে কি, যে এগোতে চাই মানে কি, যে একটু কবিতাও তো একটা অন্তত শুনবই। হ্যাঁ? তো আমি একটু অ্যা একটু এই এই সভ্যতা ও মানুষ, সংসারে থালা বাসন আর স্মৃতির আখড়া, বেঁচে আছে বিবিধ কবিতা ও ভগ্ন সুখের নিঃসঙ্গতা। আজও পাখির মতন ভর করে বিষণ্ণ শূন্যতা। সভ্যতার আঘাত দিলে মানুষ একা হয়ে পড়ে। হ্যাঁ? তারপরে ২ নম্বর একটু পরেই বলা হচ্ছে, পৃথিবীর ভালোবাসা ফিকে হলে সভ্যতা বিরোধ করে। মানুষের ঋণ সভ্যতার কাছে, অথচ ভাঙতে জীবনের তিলোত্তমা হারায়। হারাবার কষ্ট ভুলতে মাতাল অনুভূতি শূন্য হতে চায়। এটা মনিরের একটা কবিতা, 'সভ্যতা ও মানুষ'। কাব্যগ্রন্থের নাম 'শব্দের অনন্ত অন্তর'। তো আমরা একটু, আমি জাস্ট একটু শোনালাম দর্শক শ্রোতাদের। আমি খুব ভালো পড়তে পারি না। কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে এই যে কবিতা, অনুবাদ, মুক্তগদ্য, এবং আপনার এখানে আরেকটা প্রশ্ন, জাস্ট একটু অনেক বড় প্রশ্নই। আমি আসলে অনেকের সাথে একটু যুক্ত করেই থাকতে চাই। আমরা এখানে এই প্ল্যাটফর্মে এটা একটু সুযোগ পাই। হুম, জুলাই বিপ্লবের পর থেকে মনিরের মতো বুদ্ধি ব্যাপারীদের মুখে সকাল বিকাল শুনি, অস্থির সময়, অন্ধকার সময়, সব শেষ হয়ে গেল সময়, আগেই ভালো ছিলাম। আপার শোক গলা দিয়ে ভাত নামে না, ইত্যাদি। ১৪০০ মানুষের জীবন আর ২০,০০০ আহত পঙ্গু ছাত্র জনতার। যাক, এটা পলিটিক্যাল একটু প্রশ্ন মনে হচ্ছে। আমি আপনারা দয়া করে একটু, ঠিক আছে, মতপথ তো থাকবেই। না, ভালো এটা বলছেন, ভালো বলছেন। উনি হয়তো উনার হুম, ইন্সপিরেশনটা জানিয়েছেন। হ্যাঁ, 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 ভালো বলছেন। নাঈম রহমান, নাঈম রহমান। হুম, হুম। আচ্ছা, তারপরে আরেকজন এসছে মনির ভাই, নষ্ট আত্মার টেলিভিশন নাম ভুলতে পারে ফাল্গুনী রায়ের বইটা কিভাবে পাবো? বইটা নষ্ট আত্মার হুম। টেলিভিশন। ওইটা একবার বের করেছিলাম। ওই যে হুম, তুহিন দাস আর আমি সম্পাদনা করে বের করেছিলাম। জি, জি। অ্যানেসথেসিয়া হ্যাঁ, নামে। আচ্ছা, আচ্ছা। তারপরে আরো আছেন অনেকেই। তো যাই হোক আরকি, আমরা যেটা বলছিলাম। তো আমরা একটু আসলে মনিরের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটা আসলে শুধু তার লেখালেখি, আমরা অনেকে একটু আগেই শুনেছি, অনেকেই বলেছেন যে মনির নিজেকে অপচয় করছে কিনা, এটা একটা হুম, ব্যাপার। আমরা একটু একটা কবিতা শুনি। আর সেই সাথে আমরা আসলে মনিরের সৃষ্টিশীল, মননশীল সত্তার যেটা কেন্দ্র, খড়িমাটি, হুম, সেই খড়িমাটিতে নানা রকম বই আসুক,
বিশেষ করে নতুন প্রজন্মের বই আসুক, সেখানে যে যার মতের সাথে মনিরের মিলছে না তার বইও যেন প্রকাশ হয়। এখন আসলে মতটাকে আমরা একটু অন্তর্ভুক্তিমূলক যদি করি সেটাই ভালো। তখন মতের ভিন্নতা তো থাকবে, কিন্তু মতের আরেকটা ভিন্নতা বিষয় আছে। হ্যাঁ, আরেকটা বিষয় আছে যে আর্ট হওয়ার বিষয়। সাহিত্য তো একটা সাহিত্য হতে হবে। শুধু এটা তো আসলে ওই সমাজ রাজনীতির ইতিহাস লেখার ব্যাপার নয়, কিংবা ওই অ্যাক্টিভিস্ট হয়ে ওই কথাটা, কিন্তু সেটাকে সর্বোপরি একটা আর্টের জায়গায় নিতে হবে। সেটা আর্ট হলো কিনা, সেটা কবিতা হলো কিনা, গল্প হলো কিনা, সেক্ষেত্রেও নিশ্চয়ই মনিরের একটা নির্বাচন থাকবে তার পাবলিকেশন হাউস থেকে। তো আমরা এটা চাই, এটা উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক। আমরা একটু শেষে মনিরের একটা কবিতা শুনতে চাই মনিরের কাছে, তার আচ্ছা, পছন্দের একটা কবিতা হ্যাঁ, যদি পড়ে একটা শোনান। ছোট কবিতা পড়বো। সেটা হ্যাঁ, ছোট কবিতা আমাদের একটা সময়টা। রাজনৈতিক অস্থিরতা সবকিছুই, যে কারণ যেহেতু রাজনীতি আসলো, সেটি হচ্ছে আহ, আমার মতের সাথে মিলবে এমন তো ব্যাপার কখনো ঘটবে না, কারণ আমার পাশে যিনি থাকবেন তার আরেকটা মত থাকতে পারে। তো সকল মতের প্রতি শ্রদ্ধা জানাই। আর বিষয়টা হচ্ছে রাজনৈতিকভাবে যে যেটাই বিবেচনা করুক, সেই ক্ষেত্রে একটা প্রকাশনা সংস্থা সবসময় একটা বুদ্ধিভিত্তিক জায়গা থেকে তৈরি হয়। সেই জায়গাগুলোর প্রতি শ্রদ্ধা জানাতেই হবে সকলকে। কারণ আমি যদি বলি যে না, এই সমস্ত বুদ্ধিভিত্তিক জায়গা কখনো বিকাশ হতে পারবে না, এটা হওয়া উচিত, হতে দেয়া যাবে না, এই ধরনের জায়গা থেকে আমাদের সরে আসা উচিত। আমি একটা ছোট একটা হয়তোবা এই যে অস্থিরতার কথা বললো, অস্থিরতাতে শুধু আমার মধ্যে আছে তা না, অনেকের মধ্যে আছে। আমার মধ্যে অস্থিরতাটা থাকবেই স্বাভাবিক, কারণ আমি একটু আবেগপ্রবণ। কারণ যেই কবি লেখক সবই আবেগপ্রবণ মানুষ, সেই ক্ষেত্রে অস্থিরতাটা একটু থাকবে। একটা ছোট কবিতা পড়ছি। যারা যারা আত্মহত্যা করে তারা আগুন, তারা আবেগ গুম, তাদের সমুদ্রে লাল লাল জল গরম হতে হতে বিপদে ডেকে আনে। কোথাও ধীবর শক্তি মাথা করে তুলে আনে তেজমরুত বোম। মানুষ কখনো চিরায়ত অন্ধকারে রহস্য খুঁজে, বাড়তি রং দেখে হাওরের তলপেটে মাছ মরে। কুণ্ডলিত বাতাস মেখে আকাশে কল্লোলিত এক ঝাঁক শুল্ক মেঘ, ঝরে পড়ে যেতে যেতে এক উষ্ণ জলে শিকার পেতে থাকে নিমগ্ন মন। কোথাও রাস্তা নেই, সরু সিথি বেঁধে রেখে জীবনের আকাঙ্ক্ষা। কোথাও যাত্রা নেই, বোধ হতে রোদের কাছে ধূসর হতে হতে আমরা ফিকে হয়ে যাই। বাহ! চমৎকার। তো আমরা তাহলে মোটামুটি একটু মনিরের একটা পোর্ট্রেট আমরা আসলে আহ, একটু শেয়ার করার চেষ্টা, একটা কমপ্লিট হুম, পাবলিকেশন মানে হচ্ছে সৃষ্টিশীলতা এবং তার সৃষ্টি এবং অন্যদের সৃষ্টি, সেটা মিলে যে তার যে হাউস, তিনি যে একটা অনেক কিছুর স্টেক হয়ে আছেন, কিন্তু একটা টোটাল পোর্ট্রেট আমরা আজকে পেলাম খড়িমাটি কেন্দ্রিক। খড়িমাটির জনক মনিরুল মনির, তিনি অনেক সৃষ্টিশীলতার পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, এবং আমাদের বুদ্ধিবৃত্তিক জগতে এই পৃষ্ঠপোষকতা আয়ুষ্মান হোক, এগিয়ে যাক, এবং তিনি তার শ্রম মেধা যেভাবে দিয়ে যাচ্ছেন, নির্লোভ এবং দুর্লভ সাহসের যে পরিচয় দিয়েছেন, সেটা অক্ষুণ্ণ থাক। আমরা তার মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য জীবন কামনা করি। নিশ্চয়ই আবার কোনো প্ল্যাটফর্মে দেখা হবে, এবং আহ, আমাদের অগণিত দর্শক শ্রোতা সবাই এখানে শেয়ার করেছেন, অনেকেই যুক্ত হয়েছেন, অনেক প্রশ্ন করেছেন, সবগুলো তো আমরা নিতে পারিনি, কিন্তু যেটা রিলিভেন্ট আমরা মোটামুটি একটু আলোচনার চেষ্টা করেছি। আবার দেখা হবে। আর আসলে আমরা সবাই ব্যস্ততার মধ্যে যে একটু সময় পাওয়া গেল, এই জন্য মনিরের প্রতি আমরা কৃতজ্ঞ এবং দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন। মনির, আপনি ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের বর্তমানের যে পাবলিকেশনের অবস্থা, এটা সেটা সবকিছু মিলে আপনার যদি কিছু যদি বার্তা থাকে, সেটা একটু দর্শকদের সাথে আপনি শেয়ার করতে পারেন, যদি আপনার আমার কোনো
আমার একটাই কথা, সেটা হচ্ছে আমাদের প্রকাশক লেখক বন্ধুরা সকলেই আমাদের আমাদের মানে এত অস্থিরতার মধ্যেও যেটি ব্যাপার ঘটলো যে মানে আমাদের আসলে সকলেরই একটি জায়গায় একত্রিত হওয়া দরকার, সেটি হচ্ছে আমাদের পাঠকের প্রতি আমাদের খুব যত্নবান হওয়া দরকার। আর এই পাঠকের প্রতি যত্নবান হওয়া মানে আমরা নিজেরাও তো আমরা নিজেরাও তো পাঠক। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার পাঠের উপর ডিপেন্ড করবে আমার ভবিষ্যৎ বাংলাদেশ, ভবিষ্যৎ সমাজ, ভবিষ্যৎ আমাদের প্রজন্ম তৈরি হবে। সেই ক্ষেত্রে সকলকেই যত্নবান হওয়া উচিত। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। মনির, দেখা হবে। সকলকে শুভেচ্ছা এবং দর্শক শ্রোতাদেরও শুভেচ্ছা। শুভরাত্রি।